বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই রূপ নেয় এক গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের এক অন্যতম প্রধান কেন্দ্র ছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আজ আমরা ফিরে দেখব কিভাবে বগুড়ার মাটি হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক, কিভাবে শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রচনা করেছিল এক অবিস্মরণীয় ইতিহাস। পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার তৈরি করে শিক্ষার্থীরা প্রথম মাঠে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। 2 থেকে 6 জুলাই দেশের প্রধান প্রধান মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়। শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসাবে গ্রহণ করতেছে। 7 জুলাই থেকে শুরু হয় তীব্র বাংলা ব্লকেড কর্মসূচি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেড কর্মসূচিকে সফল করবে। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক। ঢাকার সায়েন্স ল্যাব, শাহবাগ, চাঁদখারপুল সহ সারা দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরুদ্ধ করে ফেলা হয়। 10 থেকে 11 জুলাই সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পর ক্লিন ক্যাম্পাস ও জনসংযোগ কর্মসূচি চলে। বগুড়ায় প্রথম কোটা আন্দোলনের সূচনা হয় 12 জুলাই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে থানা মোড়, বড়গোলা মোড় হয়ে 7 মাথায় এসে নেতারা বক্তব্য দেন। এটিই ছিল বগুড়ায় জুলাই আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গ। 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ইঙ্গিত করে দেওয়া বক্তব্যকে ঘিরে অসন্তোষ তৈরি হয়। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দেয়। 15 জুলাই কুমিল্লা, রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস হামলা চালায়। তারই প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথম কোটা বিরোধী আন্দোলন শুরু করে। সেদিন রাত 10টায় সজিমে ক্যাম্পাসে প্রায় 300 শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে ঢাকার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানায়। পরের দিন 16 জুলাই আন্দোলনের তীব্রতা আরো বাড়ে। সকাল 11টায় সজিমেকের শিক্ষার্থীরা ঢাকা রংপুর মহাসড়কের এক পাশ অবরোধ করে। একই সময়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী, ছাত্র শিবিরের নেতাকর্মীরা 7 মাথা, 3 মাথা, রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এদিন ছাত্রলীগের হামলায় সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া জেলা স্কুলের 4 শিক্ষার্থী গুরুতর আহত হন। দুপুর 1টার পর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বনানী মোড়ের দিকে রওনা হলে শাহ সুলতান কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হন। পরে শিক্ষার্থীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে, যা বগুড়ার আন্দোলনকে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দেয়। রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রতিরোধ। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে 3 জন সহ সারা দেশে 6 জন শহীদ হন। আন্দোলন নতুন মোড় নেয়। 18 জুলাই ছিল বগুড়ার জন্য এক রক্তক্ষয়ী দিন। পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? আমাদের পর আমরা চলে যাচ্ছিলাম, তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো? এই আক্রমণের জবাবদিহিতা কে দিবে?
জাতীয়ভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন দানা বাঁধছিল, তখন বগুড়াও পিছিয়ে ছিল না। শিবিরের নেতৃত্বে সরকারি আজিজুল হক কলেজের সামনে মিছিল শুরু হলে মিছিল কামারগাড়ি পৌঁছানো মাত্রই পুলিশের মুহুর্মুহু গুলি ও টিয়ারশেল চলতে থাকে। মিছিলের সামনে থাকা শিবিরের সাথী নুরুল্লাহ মণ্ডলের মাথায় গুলি। শিবিরের আরেক সাথী আসাদুল্লাহ আল গালিবের চোখে ছড়া বুলেট সহ গুলি আর টিয়ারশেলে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। আন্দোলন শুধু বগুড়া শহরেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী প্রত্যন্ত এলাকাগুলোতেও। শাহজাহানপুর, দুপচাঁচিয়া, গাবতলী, ধনুর সহ শেরপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শত শত রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হন, যা আন্দোলনের সহিংস রূপের ইঙ্গিত দেয়। বিকেল 4:30টার দিকে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় 7 থেকে 8 হাজার ছাত্র জনতা বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা দখল করে নেয়, যা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। শহরটি পরিণত হয় রণক্ষেত্রে। সকাল থেকেই পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। সকাল 11টা থেকে সাতমাথায় তীব্র সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়। পুলিশের গুলিতে এদিন শিক্ষার্থী সহ শতাধিক আন্দোলনকারী আহত হন। পুরো শহর অচল হয়ে পড়েছিল, যা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের ইঙ্গিত দিচ্ছিল। 18 জুলাই রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন বিকেলে 4টার দিকে সেউজগাড়ি আমতলীর মোড়ে শিক্ষার্থী জনতা অবরোধ শুরু করলে নিরস্ত্র কমলমতি শিক্ষার্থীদের ওপর পুলিশের ধারাবাহিক গুলিবর্ষণ চলে। এই দিন পুলিশের গুলিতে 16 বছর বয়সী কিশোর সিয়াম শুভ শহীদ হন, যা বগুড়ায় আন্দোলনের প্রথম শাহাদাত। 19 জুলাইয়ের পর থেকে বগুড়ায় আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। 20 জুলাই সকালে সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের দেখা না গেলেও দুপুরে সেওজগাড়ি আমতলীতে আবারও উত্তেজনা দেখা যায়। এই সময়কালে শহর জুড়ে কারফিউ জারি করা হয়, চলে ব্যাপক গণগ্রেপ্তার, হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয় এবং অনেক আন্দোলনকারীকে আটক করা হয়। তবে এই প্রতিকূলতার মধ্যেও ছাত্র শিবিরের নেতারা সামনের সারিতে থেকে আন্দোলনকে সচল রাখে। একুশ জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের রায় দিলেও শিক্ষার্থীরা 9 দফা দাবিতে আন্দোলন চালু রাখে। 26 থেকে 28 জুলাই প্রধান সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে আটকে রাখা হয় এবং ডিবি হেফাজত থেকে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষার্থীরা এই বিবৃতি প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দেয়। 30 জুলাই নিহতদের স্মরণে এবং ডিবি নাটক ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল পিকচার বা লাল ফ্রেমের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। 31 জুলাই দেশ জুড়ে পালিত হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি। 1 আগস্ট ডিবির হেফাজত থেকে সমন্বয় করা মুক্তি পান। শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ করে 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। এদিন বগুড়ার উপশহরে পালিত হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। 2 আগস্ট 2024 কেন্দ্রীয় 6 জন সমন্বয়ক ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরপরই আন্দোলন বেগ ফিরে পায়। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা আবারও শহরের কালী মন্দির ও করনেশন স্কুলের সামনে জড়ো হতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল গণমিছিল ও সড়ক অবরোধ।
মিছিল সাত মাথায় আসতে চাইলে পুলিশের বাধায় ছাত্র জনতা শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে বিপ্লবী স্লোগান দিতে থাকে। ৩ আগস্ট বগুড়ায় অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র জনতার পদযাত্রা। হাজার হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নিয়ে ৯ দফা যা পরবর্তীতে ১ দফা দাবিতে পরিণত হয়। সেদিন জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে ছাত্র জনতা একত্রিত হয়ে মিছিল শুরু করে পিটিআই মোড় হয়ে লাবাম্বা মোড় দিয়ে জেলখানার সামনে উপস্থিত হলে র্যাব, বিজিবি, এপিবিএন পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা সত্য বাধা উপেক্ষা করে সাত মাথা দখল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। রাজপথ সেদিন আবারও আন্দোলনের উত্তাপে উত্তাল হতাল হয়ে ওঠে। ৪ আগস্ট ছিল জাতীয়ভাবে আন্দোলনের অন্যতম রক্তক্ষয়ী দিন। বগুড়াতেও সেদিন তীব্র সংঘর্ষ ও রণক্ষেত্র পরিণত হয়। এই দিনটি ছিল তৎকালীন সরকারের পতনের ঠিক আগের দিন। সারা দেশের আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছিল, ওই দিন বগুড়ায় ছাত্র জনতা 3টি গ্রুপে শহরের মফিজ পাগলা মোড়, জলেশ্বরীতলা কালী মন্দির ও করনেশন স্কুলের সামনে অবস্থান নিয়ে একযোগে সাত মাথা অভিমুখে যাত্রা শুরু করে। আগে থেকেই সাত মাথায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী সশস্ত্র মহড়া দিতে থাকে। মফিজ পাগলার মোড় থেকে শিবিরের নেতৃত্বে আন্দোলনকারীরা সাত মাথা অভিমুখে আসতে থাকলে সন্ত্রাসী বাহিনী হাত বোমা ও ককটেল নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়। আন্দোলনকারীদের তীব্র প্রতিরোধে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনকারীরা সাত মাথা দখল নিলে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। এ সময় পুলিশ গুলিবর্ষণে রাজাবাজার রেল লাইনের উপর কুমরুদ্দিন বাঙ্গি নামে ও সাত মাথায় সেলিম নামে 2 জন শাহাদত বরণ করেন এবং শতাধিক আন্দোলনকারী আহত হন। আগস্ট এই দিন বগুড়ায় লং মার্চ টু ঢাকা পালনের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা তীব্র বৃষ্টি উপেক্ষা করে মাটিডালি ও বনানী মোড়ে অবস্থান করে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। দুপুরে স্বৈরাচার হাসিনার পালানোর খবরে আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়ে। মাটিডালির আন্দোলনকারীরা বনানীতে পৌঁছালে 2 গ্রুপ একত্রিত হয়ে বিজয় মিছিল নিয়ে সাত মাথার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বগুড়া জুলাই আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল সাত মাথা, কলেজ গেট, সেউজগাড়ি, মফিজ পাগলা মোড়, বনানী মোড়, মাটিডালি, দত্তবাড়ি, চাষি বাজার, করনেশন স্কুল, জেলখানা মোড়, জলেশ্বরীতলা, কালী মন্দির মোড়। এই আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া জিলা স্কুল, পলিটেকনিক, নার্সিং ইনস্টিটিউট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ইয়াকুবিয়া স্কুল, ভিএম স্কুল, ভিএম মডেল, বেটিলিয়ান স্কুল, মহিলা কলেজ, সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসা সহ বগুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু থেকে শুরু করে সব বয়সী সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধেই আন্দোলনের মূল শক্তি ছিল। বগুড়া জুলাই আন্দোলন জাতীয় গণ অভ্যুত্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আন্দোলনের ফলে গণগ্রেপ্তার ও কারফিউ জারি হলেও শিক্ষার্থীদের দৃঢ়তা এবং সাধারণ মানুষের সমর্থনে আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। অবশেষে 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর মাধ্যমে তৎকালীন আওয়ামী সরকারের পতন হয়, যা ছিল এ আন্দোলনের চূড়ান্ত বিজয়। বগুড়ার শিক্ষার্থীদের সামঞ্জস্য ভূমিকা এবং সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আগস্ট বিকেল 5টা। চারদিকে যখন বিজয় মিছিলের উল্লাস, ঠিক তখনই বগুড়া সদর থানার সামনে আবারও শুরু হয় গুলিবর্ষণ। সেই গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয় মাত্র 14 বছরের কিশোর জুনায়েদ ইসলাম রাতুল। ঢাকার সায়েন্স ল্যাব হাসপাতালে 23 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত শহীদ হয় এই অবুঝ কিশোর। রাতুলের মতো অসংখ্য শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের এই নতুন স্বাধীনতা। আমাদের আজকের দায়িত্ব শুধু তাদের স্মরণ করা নয়, বরং যে ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তারা দেখে গেছেন তা বাস্তবে রূপ দেওয়া। প্রতিটি বুলেটের আঘাত আর ঝরে যাওয়া তাজা প্রাণের হিসাব রেখে দেশের প্রতিটা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকাই হোক আমাদের অঙ্গীকার।